প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি বেসিক সি প্রোগ্রামিং কনসেপ্টস এর লাস্ট পার্ট বা হচ্ছে পার্ট 5-এ। তো এই পার্টে আমি আলোচনা করব হচ্ছে ভোলাটাইল ভেরিয়েবল এবং হচ্ছে এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার্স নিয়ে। একই সাথে ওভারফ্লো এবং আন্ডারফ্লো কি আমরা সেটাও দেখব। তো আগের 4টি ক্লাসে আমি ক্যারেক্টার সেট থেকে শুরু করে সিম্বলিক কনস্ট্যান্ট বা ম্যাক্রোস পর্যন্ত তোমাদের পড়িয়েছি। তো যারা আগের 4টি পার্ট দেখোনি, আমি তাদেরকে সাজেস্ট করব সিকোয়েন্সিয়ালি 4টি পার্ট দেখো। যেহেতু এগুলো রিলেটেড এই কোঅপারের সাথে প্রতিটি টপিক, সুতরাং তোমার বুঝতে সুবিধা হবে পুরো চ্যাপ্টারটি অ্যাজ এ হোল। তো আমি হচ্ছে শুরু করি ভোলাটাইল ভেরিয়েবল থেকে, যে ভোলাটাইল ভেরিয়েবল বলতে আসলে কি বোঝায়। তো ভোলাটাইল এই শব্দটার মানে হচ্ছে যে ডাইনামিক্যালি চেঞ্জেবল বা ডাইনামিক্যালি পরিবর্তনশীল, এরকম কিছু। সো ভোলাটাইল ভেরিয়েবল মানে হচ্ছে এমন একটা ভেরিয়েবল হুজ ভ্যালু ক্যান বি চেঞ্জড অ্যাট এনি টাইম বাই হার্ডওয়্যার অর এক্সটার্নাল প্রসেস। অর্থাৎ হার্ডওয়্যার বা এক্সটার্নাল প্রসেস দ্বারা যে কোনো সময় চেঞ্জ হতে পারে, এরকম ভেরিয়েবলকে আমরা কি বলি? ভোলাটাইল ভেরিয়েবল বলি। এখন সিএসসি স্টুডেন্টদের কাছে হয়তো প্রসেস বিষয়টা ক্লিয়ার, কারণ তারা জানে প্রসেস মানে কি। তারপর আমি বলে নিই, তুমি যদি এইচএসসির শিক্ষার্থী হয়ে থাকো, তো প্রসেস হচ্ছে কম্পিউটারের অপারেটিং সিস্টেমে রানকৃত একটি প্রোগ্রাম, যেটা কোনো একটা পার্টিকুলার কাজ বা একাধিক পার্টিকুলার কাজ কমপ্লিট করে থাকে। একটা প্রসেসের মধ্যে অনেক থ্রেড থাকে, এক একটা থ্রেড ছোট ছোট কাজ করে। সুতরাং প্রসেস হচ্ছে সিম্পলি এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন। ওকে, এটা হচ্ছে ডেফিনেশন। তাহলে একটা সি ফাইলে যদি তুমি কোনো ভেরিয়েবলকে ভোলাটাইল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করো, তাহলে ওই ভেরিয়েবলের ভ্যালু ওই সি প্রোগ্রাম রান করার সময় এক্সটার্নাল প্রসেস বা হার্ডওয়্যার দ্বারা কি হতে পারে? চেঞ্জ হতে পারে। এখন নর্মালি সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে তো এই ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হবে না, এবং আমরা সেটা একটা কোড লিখে হচ্ছে এখন টেস্ট করব। কিন্তু ভোলাটাইল ভেরিয়েবল আসলে সেই সমস্ত সিনারিওতে ব্যবহার করা হয় যেখানে ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হওয়ার মতো সিচুয়েশন তৈরি হতে পারে। ঠিক আছে, সো ব্যবহার জেনে রাখা ভালো, এটা সিস্টেম প্রোগ্রামিং এ যে কোনো সময় তোমাদের কাজে লাগতে পারে। আচ্ছা, এখন আসি হচ্ছে সিনট্যাক্স। তো আমাদেরকে শুরুতে ভোলাটাইল কিওয়ার্ড লিখতে হবে। ঠিক আছে, ভোলাটাইল কিওয়ার্ড লিখতে হবে। দেন হচ্ছে নর্মাল ভেরিয়েবল আমরা যেভাবে তৈরি করি, ডাটা টাইপ লিখতে হয় স্পেস দিয়ে, ভেরিয়েবলের নাম লিখতে হয়, দেন শেষে হচ্ছে সেমিকোলন দিতে হয়, দ্যাটস ইট। তো এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। একটা হচ্ছে যে ভোলাটাইল ইন্টিজার, দেন হচ্ছে মার্কস। তার মানে ইন্টিজার মার্কস, মার্কস একটা নর্মাল ভেরিয়েবল, এর সামনে ভোলাটাইল দিলে তখন সেটা কি হবে? ভোলাটাইল ভেরিয়েবল হবে। এখন এই যে সেকেন্ড এক্সাম্পলটা এখানে যেটা দেওয়া আছে, এইটা একটু বুঝতে হবে। তো ভোলাটাইলের পরে যখন কনস্ট্যান্ট লিখবা, এই যে এখানে থার্ড বুলেট পয়েন্ট যেটা, ঠিক আছে, তো এটার এক্সাম্পল এখানে দেওয়া। তো থার্ড বুলেট পয়েন্টে কি বলা আছে যে if you don't want the volatile variable to be modified by the running C program while it may be altered by some other C files or processes, use constant after volatile। অর্থাৎ তুমি যদি রানিং সি প্রোগ্রাম দ্বারা এই ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হোক এটা না চাও, যেখানে অন্যান্য সি ফাইল বা প্রসেস যেটা তোমার রানিং সি প্রোগ্রামের সাথে কানেক্টেড, সেটা দ্বারা তোমার যে ভোলাটাইল ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হতে পারে, তো তখন আমরা কি করতে পারি? ভোলাটাইল কনস্ট্যান্ট লিখতে পারি। মানে রানিং সি প্রোগ্রাম এর কোনো অংশ দ্বারা বা হচ্ছে যে অন্য কোনো ভেরিয়েবল বা অন্য কোনো ফাংশন দ্বারা কি হবে না? এই ভোলাটাইল ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হবে না। কিন্তু এই রানিং প্রোগ্রামের সাথে কানেক্টেড আমরা এক্সটার্নাল কিওয়ার্ডের ব্যবহার দেখছি না, এক্সটার্নাল স্টোরেজ ক্লাস। তো আমি যদি এক্সটার্নাল একটা সি ফাইল বা সি প্রোগ্রাম দ্বারা অ্যালাউ করি আমার রানিং সি প্রোগ্রামে থাকা এই ভোলাটাইল ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হতে বাই হার্ডওয়্যার এক্সটার্নাল প্রসেস, তখন আমি কি করতে পারি? ভোলাটাইল কনস্ট্যান্ট লিখতে পারি। মানে রানিং সি প্রোগ্রামের কোনো কিছু দ্বারা এটার ভ্যালু চেঞ্জ হবে না, কিন্তু রানিং সি প্রোগ্রামটা যে এক্সটার্নাল সি ফাইলের সাথে কানেক্টেড বা রিলেটেড, সেইটা দ্বারা চেঞ্জ হতে পারে বা হার্ডওয়্যার দ্বারা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো তখন আমরা ভোলাটাইল কনস্ট্যান্ট ইউজ করতে পারি। আর আমি যদি হচ্ছে দুটো অপশন ওপেন রেখে দিই, অর্থাৎ বোথ রানিং সি প্রোগ্রাম এবং হচ্ছে যে সেপারেট সি ফাইল বা প্রসেস, উভয়কে যদি অ্যালাউ করি এই ভোলাটাইল ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হতে, তাহলে এই কনস্ট্যান্ট আমার না দিলেও হবে। কিন্তু আমি যদি একটাকে রেস্ট্রিক্ট করে দিতে চাই, যে রানিং সি প্রোগ্রামের কোনো কিছু দ্বারা হচ্ছে যে এই ভোলাটাইল ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হবে না, কিন্তু এক্সটার্নাল সি ফাইল বা কানেক্টেড সি ফাইল বা প্রসেস দ্বারা এটা হচ্ছে চেঞ্জ হতে পারে, তখন হচ্ছে আমরা কি করব? ভোলাটাইলের পরে কনস্ট্যান্ট লিখবো। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে এক্সাম্পলে যাই। তো এখানে কি করা আছে দেখো, ভোলাটাইল ইন্টিজার ফ্ল্যাগ ইকুয়াল টু 0, অর্থাৎ একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে। ইন দিস কেস এটা হচ্ছে একটা গ্লোবাল ইন্টিজার ভোলাটাইল ভেরিয়েবল, এবং ভ্যালু ইনিশিয়ালাইজ করে দেওয়া আছে 0। দেন মেইন ফাংশনের মধ্যে কি করা আছে? একটা হোয়াইল লুপ তৈরি করা আছে।
সো হোয়াইল লুপের সিনট্যাক্সটা হচ্ছে যে হোয়াইল কিওয়ার্ড লিখতে হয়, দেন প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেটের পেয়ার দিতে হয়, তার মধ্যে হচ্ছে যে কন্ডিশন লিখতে হয়, টেস্ট কন্ডিশন, ঠিক আছে? যে কন্ডিশনটা যদি ট্রু হয়, সত্য হয়, তাহলে হচ্ছে হোয়াইলের ভেতরের কোড এক্সিকিউশন হবে। ইন দিস কেস এক লাইন জাস্ট প্রিন্ট করা আছে। আর এই কন্ডিশনটা যদি ফলস হয়, তাহলে কি হবে না, হোয়াইলের ভেতরের কোড এক্সিকিউশন হবে না, সিম্পলি তখন হোয়াইলের নিচে যে কোড তুমি লিখবা সেগুলো এক্সিকিউশন হবে এক এক করে, ঠিক আছে? তাহলে এখানে কন্ডিশন কি দেওয়া আছে যে ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল জিরো। তো আমরা ডাবল ইকুয়াল হচ্ছে এটা একটা অপারেটর। ডাবল ইকুয়াল দ্বারা আমরা আসলে সমতা বুঝাই, হ্যাঁ, যে বাঁ দিকের এন্টিটির ভ্যালু ডান দিকেরটার সাথে ম্যাচ করে কিনা। সো ফ্ল্যাগের ভ্যালু ইনিশিয়ালি জিরো, তাহলে জিরো ইকুয়াল ইকুয়াল জিরো, এটা ট্রু। ট্রু হলে কোডের কন্ট্রোল কোথায় আসবে? এই হোয়াইলের মধ্যে আসবে, ঠিক আছে? হোয়াইলের মধ্যে এসে কি প্রিন্ট করবে? যে ওয়েটিং ফর ফ্ল্যাগ টু চেঞ্জ, এই লাইনটা প্রিন্ট করবে। তো যখনই লুপের ভেতরের কোড এক্সিকিউশন শেষ হয় না, তখন কোথায় যায়? কোডের কন্ট্রোল আবার সেই কন্ডিশন চেক করতে চলে যায়, কেমন? তাহলে ফ্ল্যাগ তো চেঞ্জ হয় নাই, ঠিক আছে না? তো যতক্ষণ চেঞ্জ হবে না ততক্ষণ এটা ইনডেফিনিটলি অনির্দিষ্টকালের জন্য বারবার এই একই লাইন প্রিন্ট হতে থাকবে কনসোলে। আর যদি কোনো কারণে, বাগের কারণে হোক বা এক্সটার্নাল হার্ডওয়্যার প্রসেস যে কোনো কারণে যদি চেঞ্জ হয়, ধরো একটা গার্বেজ ভ্যালু চলে আসছে তোমার হার্ডওয়্যারের চেঞ্জ বা এক্সটার্নাল প্রসেসের চেঞ্জ দ্বারা, ধরো গার্বেজ ভ্যালুটা হচ্ছে এখন জিরোর পরিবর্তে ধরো 326, ঠিক আছে? তাহলে এখন এখানে ফ্ল্যাগের ভ্যালু কি চলে আসবে? 326। এখন 326 ইকুয়াল ইকুয়াল কি হচ্ছে? জিরো। 326 কি জিরোর সমান? এটা ফলস। ফলস হলে ভেতরে আর আসবে না, ডিরেক্ট তখন কোথায় যাবে? এই যে এই লাইন প্রিন্ট হবে যে ফ্ল্যাগ হ্যাজ সেন্সড এক্সিটিং দ্য লুপ, ঠিক আছে? যদি এখানে একটা টাইপো আছে, এখানে লুপ হবে। তো এই হচ্ছে বিষয়, যে হার্ডওয়্যার বা হচ্ছে এক্সটার্নাল প্রসেসের কারণে ফ্ল্যাগের ভ্যালু যদি চেঞ্জ না হয়, তাহলে কি হবে? এটা ইনডেফিনিটলি ট্রু থাকবে অলওয়েজ, মানে জিরো ইকুয়াল ইকুয়াল জিরো বারবার সত্য হবে এবং বারবার এই লাইন প্রিন্ট হবে, ঠিক আছে? আর যদি কোনো একটা কারণে হার্ডওয়্যারের চেঞ্জের কারণে ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ হয়ে জিরো পরিবর্তে অন্য কোনো কিছু আসে, তখন তো ওই যে এই কন্ডিশন ফলস হবে। ফলস হলে ভেতরের এই আউটপুট আর দেখাবে না, ডিরেক্ট হচ্ছে কি হবে, এই হোয়াইলের নিচে যে প্রিন্ট করা আছে ফ্ল্যাগ হ্যাজ সেন্সড, এইটা হচ্ছে প্রিন্ট করবে এবং হচ্ছে কোড টার্মিনেট করবে। তো এই হচ্ছে ব্যাপার ভোলাটাইল ভেরিয়েবলের। মানে সিস্টেমে কোথাও কোনো এক্সটার্নাল প্রসেস বা হার্ডওয়্যারের দরুন কোনো কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকলে তখন আমরা সেটা ক্যাপচার করতে পারি এরকম ভোলাটাইল কিওয়ার্ড বা হচ্ছে ভেরিয়েবলের ব্যবহার করে। আশা করি বুঝতে পারছো তোমরা। এখন আমরা আসি হচ্ছে নেক্সট টপিক, সেটি হচ্ছে যে ওভারফ্লো এন্ড আন্ডারফ্লো। তো ওভারফ্লো নামটা শুনে হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারতেছো যে ম্যাক্সিমাম ভ্যালু থেকে কোনো কিছু আরো বাড়ানো, হ্যাঁ, ইনক্রিমেন্টেড বিয়ন্ড ইটস ম্যাক্সিমাম ভ্যালু। ধরো একটা পাত্র আছে, ঠিক আছে? তো পাত্রে ধরো 10 কেজি হচ্ছে পানি ধরে, 1 থেকে 10 কেজি। এখন যখনই তুমি 10 কেজির পানি থেকে বেশি দিবা, তখন কি হবে? সে পাত্র থেকে পানি পড়তে থাকবে না, তখন আমরা সেটা বলি ওভারফ্লো, ঠিক আছে? আর পক্ষান্তরে আন্ডারফ্লো হচ্ছে তার অপোজিট, যে মিনিমাম ভ্যালু যেটা আছে তার থেকে যদি আরো ভ্যালু ডিক্রিমেন্ট করা হয় বা হচ্ছে কমানো হয়, তখন সেটাকে বলি হচ্ছে আমরা আন্ডারফ্লো। তো আশা করি তোমরা ডেফিনেশন বুঝতে পারছো। ম্যাক্সিমাম ভ্যালু থেকে আরো যখন বাড়াবো তখন সেটাকে বলে ওভারফ্লো। আর হচ্ছে যে মিনিমাম ভ্যালুর থেকে ডিক্রিমেন্ট করতে থাকলে আরো নিচে, তখন সেটাকে বলে হচ্ছে যে আন্ডারফ্লো। 10-এর উপরে গেলে সেটা ওভারফ্লো, আর 1-এর নিচে আসলে সেটা হবে হচ্ছে আন্ডারফ্লো, লাইক -1, -2, -3 এটসেট্রা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দুটো ভেরিয়েবল নেওয়া আছে, ওভারফ্লো এবং আন্ডারফ্লো ভেরিয়েবল। তো এখানে দেখো দুইটা নতুন বিল্ট ইন ম্যাক্রোস কাইন্ড অফ ইউজ করা আছে। তো ইন্ট আন্ডারস্কোর ম্যাক্স সব ক্যাপিটাল লেটারে কিন্তু, ঠিক আছে? তো যখন তুমি এগুলো লিখবা যে ইন্ট আন্ডারস্কোর ম্যাক্স, তখন হচ্ছে ওই ইন্টিজার ভেরিয়েবলের ম্যাক্সিমাম ভ্যালু এখানে চলে আসবে, ঠিক আছে? দ্যাট মিনস ইন্ট ম্যাক্স লেখার মানে হচ্ছে যে ওভারফ্লো ভেরিয়েবলে তুমি এই যে ইন্টিজার টাইপের যে ভেরিয়েবল, সেটার ম্যাক্সিমাম ভ্যালু তুমি হচ্ছে এখানে বসায় দিচ্ছ। সেম ভাবে ইন্ট আন্ডারস্কোর মিনি মানে হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের মিনিমাম ভ্যালু এখানে চলে আসে। তাহলে ভালো কথা, ওভারফ্লো ভেরিয়েবলে ম্যাক্সিমাম ভ্যালু আছে ইন্টিজারের, আর আন্ডারফ্লো ভেরিয়েবলে মিনিমাম ভ্যালু আছে, ঠিক আছে? তার মানে ওভারফ্লো ভেরিয়েবল আসলে এই পিক ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতেছে, আর আন্ডারফ্লো ভেরিয়েবলটা হচ্ছে এই বটম ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? দেন এখানে একটা অপারেশন করা আছে, সিম্পলি যোগ করা আছে, সামেশন। তো ওভারফ্লো ভেরিয়েবলে কি করা আছে? ওভারফ্লোর যে প্রিভিয়াস ভ্যালু মানে ম্যাক্সিমাম ভ্যালু ইন দিস কেস, তার সাথে এক যোগ করা আছে। তো আমরা কি জানি, ম্যাক্সিমাম ভ্যালুর সাথে কোনো কিছু যোগ করা মানেই তো ওভারফ্লো, তাই না? কারণ উপরের বাউন্ডারি
যেটা সেটা তো ইন্ট ম্যাক্স। এখন বাউন্ডারি টপ ক্যাচ যখন তুমি হচ্ছে কোনো কিছু আরো যোগ করতে যাবা তখন সেটাকে আমরা বলেছি ওভারফ্লো। দ্যাট মিনস এই যে ইন্ট ম্যাক্স মানে তো ম্যাক্সিমাম ভ্যালু এখানে চলে আসছে এর কাছে, তাহলে যখনই ওর সাথে আরো কিছু যোগ করবে তখন সেটা হবে ওভারফ্লো। এবং তুমি এভাবে প্রিন্ট করে দেখতে পারো, পার্সেন্ট ডি দিয়ে ওভারফ্লো ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করে দেখতে পারো, দেখবা যে একটা গার্বেজ ভ্যালু চলে আসছে, ঠিক আছে। সেম ভাবে আন্ডারফ্লো ভেরিয়েবল, এখানে কি আছে অলরেডি মিনিমাম ভ্যালু অ্যাসাইন করা আছে। মিনিমাম ভ্যালুর থেকে আরো যখন ডিক্রিমেন্ট করবা, -1 -2 হোয়াট এভার যাই ডিক্রিমেন্ট করো, মানে তোমার এই যে মিনিমাম বার যেটা আছে ইন দিস কেস, সেটার থেকে যখন ভ্যালু আরো কমাবা তখন আমরা সেটাকে কি বলি, আন্ডারফ্লো বলি। তো এটাই আন্ডারফ্লো ভেরিয়েবলের মিনিমাম ভ্যালু থেকে আরো এক কমানো আছে, সেটা আন্ডারফ্লো, ঠিক আছে। তো এইভাবে প্রিন্ট করা যায়। তো আমরা হচ্ছে কোড ব্লকসে চলে যাই, এবং গিয়ে শুরুতে হচ্ছে যে ভোলাটাইল ভেরিয়েবলটা দেখি, এরপরে ওভারফ্লো আন্ডারফ্লো দেখি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আগের দিনের অর্থাৎ ক্লাস 4 এর মেইন প্রোগ্রাম ডট সি। তো এখানেই আমরা হচ্ছে নতুন করে আজকে ভেরিয়েবল তৈরি করি। তো শুরুতে আসি হচ্ছে ভোলাটাইল ভেরিয়েবল। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে গ্লোবালি ডিক্লেয়ার করে নিচ্ছি এখানে ভোলাটাইল ইন্টিজার ফ্ল্যাগ ইকুয়াল টু 0। এখন মেইনের মধ্যে এসে আমরা কি করি, আমি হচ্ছে আগের গুলোকে কমেন্ট করে রেখে দিই। তো এখন এখানে আমরা একটা হোয়াইল লুপ তৈরি করি, যে হোয়াইল ফ্ল্যাগ ইকুয়াল ইকুয়াল 0, কার্লি ব্রেস দিলাম। দেন লুপের বাইরে আমরা কি করব, যে যদি হচ্ছে ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ হয় তাহলে আমরা সেটা এখানে কি করব, প্রিন্ট করব, কেমন। যে ফ্ল্যাগ হ্যাজ চেঞ্জড, এক্সিটিং দ্য লুপ। আচ্ছা, তাহলে এটা রান করলে কি হবে এগেইন, এই যে ওয়েটিং ফর ফ্ল্যাগ টু বি চেঞ্জড, এটা ইনডিফিনিটলি প্রিন্ট হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না একটা এক্সটার্নাল প্রসেস বা হার্ডওয়্যার দ্বারা ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ হয়, কেমন। তাহলে তোমরা দেখো, তো নর্মালি কি হবে না, ফ্ল্যাগের ভ্যালু তো চেঞ্জ হবে না, কারণ আমার হার্ডওয়্যারে বা হচ্ছে যে এক্সটার্নাল প্রসেস দ্বারা চেঞ্জ হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নাই, কারণ এক্সটার্নাল ফাইল কানেক্টেড থাকলেও আসলে এমনভাবে কোড লেখা হয় নাই যাতে হচ্ছে যে ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ হয়। সুতরাং এটা ইনডেফিনিটলি চলতে থাকবে, এবং যাদের কম্পিউটারের মেমোরি কম থাকবে তাদের আসলে ক্র্যাশ করতে পারে এটা। সুতরাং ভালো হচ্ছে কেটে দিবা র্যামের রিসোর্স বা স্পেস বাঁচানোর জন্য। তো এইভাবে কি করা যায়, টেস্ট করা যায়, ঠিক আছে। আর যদি হচ্ছে চেঞ্জ হয় তখন হচ্ছে যে কি হবে, এটা ফলস হবে, কন্ডিশন ফলস হবে, হইলে হচ্ছে যে এই লাইন প্রিন্ট হবে। যেই মুহূর্তে ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ হবে, কন্ডিশন ফলস, ভেতরে আর এসে প্রিন্ট হবে না, দেন হচ্ছে যে এই লুপের নিচের লাইন ফ্ল্যাগ হ্যাজ চেঞ্জড, এটা প্রিন্ট হবে, কেমন। আচ্ছা, গেল। এখন আমরা হচ্ছে ওভারফ্লো এবং আন্ডারফ্লো দেখি। তো ওভারফ্লো ভেরিয়েবল তৈরি করি, ওভারফ্লো ভেরিয়েবল ইকুয়াল টু আমরা কি লিখবো, ইন্ট আন্ডারস্কোর ম্যাক্স। তাহলে কি হবে, একটা ইন্টিজার ভেরিয়েবলের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা এখানে অ্যাসাইন্ড হবে। সেম ভাবে ইন্টিজার আন্ডারফ্লো ভেরিয়েবল ইকুয়াল টু হচ্ছে ইন্ট মিনি। তাহলে কি হলো, এখানে ম্যাক্সিমাম ভ্যালু চলে আসবে এবং এখানে মিনিমাম ভ্যালু চলে আসবে। ওভারফ্লো এবং আন্ডারফ্লোর ইনিশিয়াল যে ভ্যালু, অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু, সেই দুটো হচ্ছে আগে প্রিন্ট করে দেখো, যে ইনিশিয়াল ম্যাক্স ভ্যালু, আমরা হচ্ছে সেটাকে প্রিন্ট করে দেখি। তো এটার জন্য যেটা করতে হবে তোমাকে, আগে প্রিন্ট করতে হবে। এর কারণ হচ্ছে যখনই তুমি একটা অপারেশন করবা তখন এখানে যে লেটেস্ট ভ্যালুটা চলে আসবে যোগ করার পরে, সেইটাই আবার ওই সেম ভেরিয়েবলে অ্যাসাইন হবে। তার মানে আগে ধরো ম্যাক্সিমাম ভ্যালু ছিল 10, এখন হবে কত, 10-এর সাথে আরো 10 যোগ হবে। তার মানে তুমি যদি পরে প্রিন্ট করো, এখানে আসলে কি দেখতে পারবো তুমি, ওভারফ্লো ভ্যালুটা দেখতে পারবা, ঠিক আছে। আর আগে প্রিন্ট করলে ম্যাক্সিমাম ভ্যালুটা দেখতে পারবা। আমি হচ্ছে একটু গোছায় নেই, কেমন। তাহলে আমি ইনিশিয়ালি ম্যাক্সিমাম ভ্যালুটা দেখলাম, এরপরে 10 যোগ করলাম মানে ওভারফ্লো করলাম করে, দেন আবার হচ্ছে ভ্যালুটা দেখলাম, তাহলে এখন যেটা দেখা যাবে সেটা হচ্ছে ওভারফ্লোড ভ্যালু, ঠিক আছে। তো সিমিলারলি আমি আন্ডারফ্লো ভেরিয়েবলের
যে ইনিশিয়াল ভ্যালু সেটা হচ্ছে দেখবো। অর্থাৎ ইনিশিয়াল হচ্ছে মিনিমাম ভ্যালু কত ছিল সেটা। আচ্ছা, তাহলে কি করলাম এখানে? ওভারফ্লো ভেরিয়েবল নিলাম, সেখানে ইন্ট ম্যাক্স ব্যবহার করে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাসাইন করলাম। এরপরে আন্ডারফ্লো ভেরিয়েবলে ইন্টিজারের মিনিমাম ভ্যালু অ্যাসাইন করলাম। তো শুরুতে ওভারফ্লো ভেরিয়েবলের আমরা যে ম্যাক্সিমাম ভ্যালু পেলাম এখানে সেটা প্রিন্ট করলাম এখানে, 10 যোগ করলাম অর্থাৎ ওভারফ্লো করলাম, দেন ওভারফ্লো যে ভ্যালু সেটা হচ্ছে দেখলাম। সিমিলারলি আন্ডারফ্লো ভেরিয়েবলের ইনিশিয়াল যে মিনিমাম ভ্যালু সেটা দেখলাম, এখানে মিনিমাম ভ্যালু থেকে আরো 20 মাইনাস করে দিলাম অর্থাৎ আন্ডারফ্লো হচ্ছে এখানে, দেন আন্ডারফ্লো যে ভ্যালু সেটা হচ্ছে আমরা প্রিন্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদেরকে এটা বলে রাখা ভালো যে এই যে তুমি ইন্ট ম্যাক্স এবং হচ্ছে যে ইন্ট মিনি, এই দুইটা তুমি যে ইউজ করবা, তো এই দুইটা আসলে একটা বিল্ট ইন হেডার ফাইলে ডিফাইন করা আছে, যেটাকে আমরা বলি লিমিটস ডট এইচ। তো তোমাকে সেটা ইউজ করতে হবে, ঠিক আছে, শুরুতে যে হ্যাশ ইনক্লুড লিমিটস ডট এইচ, কেমন? তো হেডার ফাইল ইউজ করবা, দেন তুমি হচ্ছে যে ইন্ট ম্যাক্স ইন্ট মিনি ব্যবহার করতে পারবা। তাহলে আমরা রান করি, রান করে দেখি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইনিশিয়াল যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে যে 2.14 বিলিয়ন আসলে, আর ইনিশিয়াল যে মিনিমাম ভ্যালু সেটা -2.14 বিলিয়ন, ঠিক আছে। তো তোমাদেরকে আমি আহ, খুব সম্ভবত আইডেন্টিফায়ার পড়ানোর সময় বলেছিলাম যে একটি ভেরিয়েবল যত বাইট বা যত বিট জায়গা মেমোরিতে দখল করে, এবং তাতে আসলে সেই বিট সংখ্যা অনুযায়ী ম্যাক্সিমাম বা হচ্ছে মিনিমাম ভ্যালু অ্যাসাইন করা যায়। তার মানে ইন্টিজার তো নর্মালি 4 বাইট নেয়, তাই না, বা হচ্ছে 32 বিট নেয়। তাহলে 0 থেকে 31, অর্থাৎ -2^31 থেকে +2^31 -1 পর্যন্ত কি করা যাবে, ভ্যালু অ্যাসাইন করা যাবে। তাহলে -2^31 মানে হচ্ছে আসলে এত 2.147 বিলিয়ন, আর 2^31 -1 মানে হচ্ছে কত, এই যে 48 থেকে এক বিয়োগ দিলে কত হয়, 47 হবে। আচ্ছা, তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত, 2.147 বিলিয়ন, মিনিমাম ভ্যালু -2.147 বিলিয়ন। তো যখনই ম্যাক্সিমাম ভ্যালুর থেকে তুমি আরো কিছু এক যোগ করবা, তখন আসলে একটা র্যান্ডম ভ্যালু এরকম তৈরি হবে। সেম ভাবে মিনিমাম ভ্যালু থেকে যখন আরো ডিক্রিমেন্ট করবা, তখন আসলে এরকম আরেকটা র্যান্ডম ভ্যালু তৈরি হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আসি হচ্ছে এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টারে। তো এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার কোনগুলা? এগুলো হচ্ছে সিম্পলি স্পেশাল ক্যারেক্টার্স, যেগুলো হচ্ছে তোমার কোডে তুমি ইনপুটে অথবা আউটপুটে যে স্ট্রিং বা টেক্সট থাকবে, নাম্বার বা অন্যান্য ক্যারেক্টার থাকবে, সেগুলোর প্যাটার্নকে আসলে কন্ট্রোল করে, ঠিক আছে। তো আমরা অলরেডি এই যে ব্যাকস্ল্যাশ এন বা নিউ লাইন তৈরির জন্য যে স্পেশাল ক্যারেক্টার, এটার ব্যবহার আমরা হচ্ছে অলরেডি দেখছি। তো এখন আমি হচ্ছে তোমাদেরকে আজকে বাকি স্পেশাল ক্যারেক্টার গুলোর ব্যবহার একটু হচ্ছে দেখাই, তাহলে হচ্ছে আমাদের কি হবে, চ্যাপ্টার শেষ হবে, কেমন? আচ্ছা, তো শুরুতে আসি হচ্ছে ব্যাকস্ল্যাশ এ, অর্থাৎ অ্যালার্ম বা হচ্ছে বিপ, অর্থাৎ ছোট একটি সাউন্ড তৈরি করে। তো বিষয়টা একটু ইন্টারেস্টিং। তো আমি তোমাদেরকে কোড লিখে দেখাচ্ছি। তো আমি হচ্ছে এখানে দেখো একটা প্রিন্ট এফ এর মাধ্যমে এখানে সিএসি এবং ট্রিপলি প্রিন্ট করছি। তো এখানে সিএসি লেখার পরে ব্যাকস্ল্যাশ এ দিছি এখানে, এরপর ট্রিপলি, এরপর ব্যাকস্ল্যাশ এন, অর্থাৎ সিএসি, এরপর কি হবে, এটা প্রিন্ট করার পর একটা সাউন্ড জেনারেট হবে, দেন ট্রিপলি প্রিন্ট করবে, দেন ট্রিপলি শেষে একটা নিউ লাইন জেনারেট করবে, কেমন? তো আমি হচ্ছে রান করি। হ্যাঁ, তো আশা করি তোমরা সাউন্ড একটা শুনতে পারছো, ঠিক আছে, এবং দেখো আউটপুটে কিন্তু ব্যাকস্ল্যাশ এর কিছু নাই এখানে। তো আমি আরেকবার রান করে দেখাচ্ছি এটা সাউন্ড জেনারেট করে আসলে। হ্যাঁ, তো আশা করি তোমরা শুনতে পারছো। ওকে, এরপর আসি হচ্ছে সেকেন্ড ব্যাকস্ল্যাশ বি, অর্থাৎ ব্যাক স্পেস। আমরা হচ্ছে যখন কোনো ক্যারেক্টার ডিলিট করতে চাই, তো কিবোর্ডের ব্যাক স্পেস কি চাপি আমরা। তো প্রোগ্রামিং এর মাধ্যমে তুমি যদি হচ্ছে যে একটা স্ট্রিং এর এক বা একাধিক ক্যারেক্টার ডিলিট করতে চাও, অর্থাৎ একটা সি প্রোগ্রাম রান করলে তো আর ব্যাক স্পেস কি চাপলে ডিলিট হবে না কোনো কিছু। তুমি যদি কোডের মাধ্যমে ডিলিট করতে চাও, তখন তোমাকে ব্যাকস্ল্যাশ বি ইউজ করতে হবে। আর ব্যাকস্ল্যাশ বি ব্যবহার করার সিনট্যাক্সটা হচ্ছে, তুমি যে ক্যারেক্টার ডিলিট করতে চাও তার ডান দিকে লিখবা, ঠিক আছে। নর্মালি আমার কি হয়, আমি যদি এখানে ই ডিলিট করতে চাই, তাহলে ই এর ডান দিকে তো কার্সর রেখে আমার ব্যাক স্পেস কি চাপতে হবে, তাই না? তো সেম ভাবে আমি কোডের মাধ্যমে ডিলিট করবো আর কি,
বা সিনট্যাক্স ব্যবহার করে ডিলিট করবো, সো কি করতে হবে, ই এর ডান দিকে ব্যাকস্ল্যাশ বি লিখতে হবে, ঠিক আছে? তাহলে আউটপুটে কি হবে, ই ডিলেটেড হবে, তাহলে সিএস ই ডিলেটেড হবে, এরপরে স্পেস দিয়ে ট্রিপলি দেখাবে, কেমন? তো দেখো এখানে ই কিন্তু নাই, এখানে ই ডিলেটেড, ঠিক আছে? সিএসই এর ই ডিলেটেড, তো যেটা ডিলিট করবো তার ডান দিকে হচ্ছে যে ব্যাকস্ল্যাশ বি লিখবা। এরপর আসে হচ্ছে ব্যাকস্ল্যাশ এফ বা হচ্ছে ফর্ম ফিড, এটা একটু ইন্টারেস্টিং। তো এটা আসলে যেটা করে সেটা হচ্ছে, আমি যদি এখানে ব্যাকস্ল্যাশ এফ লিখি, কেমন? তো আমি যদি ব্যাকস্ল্যাশ এফ লিখি এবং ধরো আমি কোনো স্পেস দিলাম না, সিএসই আর ট্রিপলের মধ্যে কোনো স্পেস নাই, জাস্ট ব্যাকস্ল্যাশ এফ আছে, তো ব্যাকস্ল্যাশ এফ যেটা করবে সেটা হচ্ছে যে এর আগে ইমিডিয়েটলি যে ক্যারেক্টার আছে, ইন দিস কেস ই, তার মানে সিএসই এই ই পর্যন্ত প্রিন্ট করে কি হবে, একটা নিউ লাইন হবে, ঠিক আছে? নিউ লাইন হওয়ার পরে সেই নিউ লাইনে বা নতুন লাইনে সিএসই যতদূর পর্যন্ত আছে, ইন দিস কেস তিনটা ক্যারেক্টার, এই তিনটা ক্যারেক্টার নতুন লাইনে কি থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। তার মানে আউটপুট আসলে এরকম হবে, আমি যদি তোমাদেরকে দেখাই, তাহলে আউটপুটটা হবে আসলে এরকম, প্রথম লাইনে ই পর্যন্ত প্রিন্ট হবে, অর্থাৎ ব্যাকস্ল্যাশ এফ এর আগের যে ক্যারেক্টার ই পর্যন্ত প্রিন্ট হবে, এরপরে নতুন লাইনে এই সি এস এবং ই এই পর্যন্ত কি থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে? সিএসই পর্যন্ত ব্ল্যাঙ্ক থাকবে এবং তারপর থেকে অর্থাৎ ব্যাকস্ল্যাশ এফ এর পরে যা আছে, ইন দিস কেস ট্রিপলি ডট, সেটা প্রিন্ট হবে, ট্রিপলি ডট। তাহলে আউটপুটে তুমি এরকম দেখতে পারবা, কেমন? তো এই যে দেখো, এই যে সিএসই প্রিন্ট হয়ে গেছে এখানে এবং নিচে নিউ লাইন তৈরি হয়ে গেছে এর পরে, কিন্তু যতদূর পর্যন্ত উপরের লাইন আছে অর্থাৎ ব্যাকস্ল্যাশ এফ এর আগের পার্ট যতদূর পর্যন্ত আছে অতদূর পর্যন্ত কি থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে? দেন ব্যাকস্ল্যাশ এফ এর পরের যে পার্ট সেটা প্রিন্ট হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাকস্ল্যাশ এফ। এরপর আসি ব্যাকস্ল্যাশ এন, তোমরা তো দেখছো অলরেডি নিউ লাইন তৈরি করে। এরপর আসি হচ্ছে ব্যাকস্ল্যাশ আর বা ক্যারেজ রিটার্ন। তো এটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি স্পেস দিয়ে দেখাচ্ছি। তো ব্যাকস্ল্যাশ আর যেটা করে, এর বাঁ দিকে যত কিছু আছে সবকিছু কি করে, মানে এর বাঁ দিকে আর একটা এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার পাওয়া পর্যন্ত, ঠিক আছে? তো ইন দিস কেস এই এক্সাম্পলে ব্যাকস্ল্যাশ আর এর আগে আর কোনো এসকেপ ক্যারেক্টার নাই, জাস্ট একটা প্লেন টেক্সট সিএসই স্পেস। তো এটা কি করবে, ব্যাকস্ল্যাশ আর এর আগ পর্যন্ত যা কিছু আছে মানে লেফটে আর কি, সবকিছু ডিলিট করবে। তাহলে ডিলিট করলে আউটপুট কি হবে, স্পেস, এরপরে হচ্ছে ট্রিপলি, তার মানে আউটপুট হবে আসলে স্পেস ট্রিপলি ডট, এটা হচ্ছে আউটপুট। তো তোমরা দেখো স্পেস ট্রিপলি ডট, তার মানে ব্যাকস্ল্যাশ আর আসলে এর বাঁ দিকে যা কিছু আছে না সেগুলো ডিলিট করে, মানে এর বাঁ দিকে আর একটা এসকেপ ক্যারেক্টার না পাওয়া পর্যন্ত যা কিছু আছে সেগুলো ডিলিট করে। আচ্ছা, এখন ধরো আমি সি এর পরে ব্যাকস্ল্যাশ এফ এখানে ইউজ করছি, তারপরে এস ই, এরপর ব্যাকস্ল্যাশ আর। তো আমি কি বললাম একটু আগে, যে ব্যাকস্ল্যাশ আর এর আগে আর একটা এসকেপ ক্যারেক্টার না পাওয়া পর্যন্ত যাই কিছু থাকবে সেগুলো ডিলিট করবে, তার মানে এসি এটা আসলে ডিলিট হবে। তাহলে আউটপুটে কি হবে, আউটপুটে হবে হচ্ছে কি, এই যে সি হবে, প্রথমে থাকবে হচ্ছে সি ব্যাকস্ল্যাশ এফ মানে কি নিউ লাইন, নিউ লাইন তৈরি হলো। নিউ লাইন তৈরি হওয়ার পরে এখন ব্যাকস্ল্যাশ এফ এর পরে কি আছে, এগুলো আছে। এখন এফ এর পরে এসি থেকে আবার ব্যাকস্ল্যাশ আর আছে, তার মানে আর এর আগ পর্যন্ত কি আছে, এসি স্পেস, এটা ডিলিট হবে। ডিলিট হলে তাহলে কি থাকে, ট্রিপলি থাকে, ঠিক আছে? ট্রিপলি ডট। তাহলে ব্যাকস্ল্যাশ এফ কি করে, নিউ লাইন তৈরি করার পরে এর বাঁ দিকে যা আছে অতটা ক্যারেক্টার ব্ল্যাঙ্ক থাকবে, ইন দিস কেস কি হবে, সি পর্যন্ত কি ব্ল্যাঙ্ক থাকবে, এরপর কি হবে ইন দিস কেস এই এসি এটা তো ডিলিট হবে ব্যাকস্ল্যাশ আর এর কারণে, এরপর হচ্ছে স্পেস ট্রিপলি, ঠিক আছে? তাহলে এরকম হবে স্পেস ট্রিপলি ডট, এটা হবে। তাহলে দেখো, ও আচ্ছা, এখানে স্পেসটা আসলে কাউন্ট করে নেই। আচ্ছা, এখন আসি হচ্ছে ব্যাকস্ল্যাশ টি অর্থাৎ হরাইজন্টাল ট্যাব। এটা কি করে, হরাইজন্টালি একটা ট্যাব বা হচ্ছে 4 ক্যারেক্টার পরিমাণ স্পেস বাই ডিফল্ট জেনারেট করে, কেমন? তাহলে আমি যদি এই যে সিএসসি ব্যাকস্ল্যাশ টি ট্রিপলি লিখি, তাহলে আউটপুট আসলে কি হবে,
আউটপুট হবে সিএসি, এরপরে গুণে গুণে নর্মালি সেটিংস অনুযায়ী কি হয়, ব্যাকস্ল্যাশ টি মানে চারটা হোয়াইট স্পেস ক্যারেক্টার বা চারটা স্পেস, তো চারটা স্পেস এরপরে হচ্ছে কি হবে, ট্রিপলি হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাকস্ল্যাশ টি এর ব্যবহার, অর্থাৎ চারটে স্পেস হরিজন্টালি তৈরি করে। এরপর আসে হচ্ছে ব্যাকস্ল্যাশ ভি, এটা হচ্ছে ভার্টিক্যাল ট্যাব। ভার্টিক্যাল ট্যাব মানে হচ্ছে যে নিউ লাইন তৈরি হবে, তারপরে 4 ক্যারেক্টার পরিমাণ স্পেস জেনারেট করবে। ঠিক আছে, তো হরাইজন্টাল ট্যাব মানে আনুভূমিক ভাবে 4 ক্যারেক্টার বা চারটে স্পেস, আর ব্যাকস্ল্যাশ ভি মানে হচ্ছে ভার্টিক্যালি ট্যাব, অর্থাৎ নিউ লাইন তৈরি হবে, দেন গুণে গুণে চারটে স্পেস, তারপরে হচ্ছে যে নেক্সট পার্ট, ইন দিস কেস ট্রিপলি ডট। আমরা হচ্ছে রান করি, করে দেখি। তো দেখো এখানে এই যে স্পেস চলে আসছে, কিন্তু যদিও কোড ব্লকস এর কম্পাইলার আসলে সবসময় একুরেট রেজাল্ট দেয় না, এখানে দেখাচ্ছে আসলে তোমার কোডে 3 ক্যারেক্টার পরিমাণ স্পেস জেনারেট হয়েছে, বাট এটা আসলে হবে 4টা। ঠিক আছে, অনলাইন কম্পাইলারে রান করলে আসলে 4টাই দেখায় অনেক কম্পাইলারেই। তোমরা কি করবা, অনলাইন কম্পাইলারে এই কোডটা রান করবা, করে দেখবা যে 4 ক্যারেক্টার পরিমাণ স্পেস জেনারেট হবে। ঠিক আছে, মানে ই এর পরে আরেকটা স্পেস, তারপরে কি হবে, ট্রিপলি হবে। এটা হচ্ছে মোর একুরেট রেজাল্ট। এরপর আসে হচ্ছে যে যে ডাবল ব্যাকস্ল্যাশ, দুইটা ব্যাকস্ল্যাশ দিলে কি হয়, একটা ব্যাকস্ল্যাশ তৈরি হয়। তো আমি যদি এখানে সিএসসি দেন দুটা ব্যাকস্ল্যাশ দেই, ট্রিপলি দেই, তাহলে আউটপুটে হবে হচ্ছে সিএসসি দেন ব্যাকস্ল্যাশ ট্রিপলি। ঠিক আছে, ডটটা তুলেই দিই, আউটপুটে এটা হবে সিএসসি ব্যাকস্ল্যাশ ট্রিপলি। দুইটা দিলে একটা এসকেপ হয়, এই জন্য এই ব্যাকস্ল্যাশ লিখে কোনো কিছু লিখলে আমরা সেটাকে বলি এসকেপ ক্যারেক্টার। এরপর আসা হচ্ছে যে সিঙ্গেল কোডের ব্যবহার, অর্থাৎ ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোড। নর্মালি আমরা তো প্রিন্টএফ এর মধ্যে কোনো টেক্সট প্রিন্ট করতে চাইলে আমরা ডাবল কোটের মধ্যে লিখি, তাই না, ডাবল কোটের মধ্যে। তো এখন সিঙ্গেল কোড তাহলে কিভাবে প্রিন্ট করা যায়? তুমি যদি সিএসসি এবং ট্রিপলি এই দুটাকে সিঙ্গেল কোডের মধ্যে হচ্ছে রাখতে চাও, তখন কি করবা, এদের সামনে ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোড দিবা, এবং শেষে ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোড দিবা। তার আউটপুটে কি হবে, সিএসসি এবং ট্রিপলির এরা হচ্ছে যে শুরুতে এবং শেষে সিঙ্গেল কোড দ্বারা আবদ্ধ হবে, কেমন? এভাবে সিঙ্গেল কোড প্রিন্ট করতে হবে ব্যাকস্ল্যাশ দিয়ে। যদি ডাবল কোডের মধ্যে ডাবল কোড প্রিন্ট করতে চাও, তাহলে কি করবা, ব্যাকস্ল্যাশ দিয়ে ডাবল কোড দিবা, তাহলে এইভাবে প্রিন্ট হবে। ব্যাকস্ল্যাশ দিয়ে ডাবল কোড দিতে হবে, কেমন? তো এটাই হচ্ছে ছিল এর পরেরটা, ডাবল কোডের ব্যবহার, ডাবল কোড। এরপর আসি হচ্ছে যে কোশ্চেন মার্ক, ব্যাকস্ল্যাশ দিয়ে কোশ্চেন মার্ক দিলে কোশ্চেন মার্ক প্রিন্ট হয়। যদিও এটা নিয়ে আহ, একটু তর্ক আছে, কারণ আমি চাইলেই কোশ্চেন মার্ক ইউজ করতে পারি, এই জন্য আমার ব্যাকস্ল্যাশ লাগে না, লাইক এরকম আমি তো ওটা প্রিন্ট করতে পারি। তবে ইন দিস কেস এটা হচ্ছে একটা নর্মাল ক্যারেক্টার লাইক সি এস বা ই এর মতো, বাট যখনই আমি ব্যাক স্ল্যাশ দিয়ে প্রিন্ট করতাম যে ব্যাক স্ল্যাশ কোশ্চেন মার্ক, তখন ওইটা হয়তো হচ্ছে একটা এসকেপ ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে এই কোশ্চেন মার্কটা একটা এসকেপ ক্যারেক্টার, নট এ নর্মাল ক্যারেক্টার লাইক ই অর সি অর এস। ঠিক আছে, তো এই হচ্ছে সি প্রোগ্রামিং কনসেপ্টস এর চ্যাপ্টার। তো এখানে জাস্ট দুটো এক্সাম্পল দেওয়া আছে, ব্যাকস্ল্যাশ এন এবং টি এর ব্যবহার। তো আমি তো তোমাদেরকে সবগুলো করে করে দেখাইলাম, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই চ্যাপ্টার হচ্ছে শেষ। আমরা পরের ক্লাসে শুরু করবো হচ্ছে সি অপারেটরস এন্ড এক্সপ্রেশনস। এটা অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সিতে কত ধরনের অপারেশন পারফর্ম করা যায় সেটার ডিটেইলস আমরা এই চ্যাপ্টারে পড়বো। তো দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে। তো এখানে আমি যা যা করে দেখাইলাম, এই কোড ফাইলটা আপলোড দিব বা ড্রাইভ লিঙ্ক শেয়ার করা থাকবে, তোমরা হচ্ছে ডাউনলোড দিয়ে নিজেরা আগে রান করবা, দেন হচ্ছে যে নিজের মতো করে নিজেরা ভেরিয়েবল তৈরি করবা, তোমার মতো করে কোড লিখে তুমি প্র্যাকটিস করবা।